মনে মনে ভাবলাম, এত কিছুর মধ্যে সত্যি কি কারোর বাঁচা সম্ভব? এত চাপের মধ্যে কেউ কি বেঁচে থাকতে পারে? ঠিক সেই মুহূর্তে ছেলেটি এমন একটি উত্তর দিল, যেন ছেলেটি আমার মনের কথা কোনোভাবে পড়ে ফেলেছিল। ছেলেটি বলল, আপনাকে কে বলল আমি বেঁচে আছি? কথাটি সঙ্গে এলো ট্রেনের প্রচন্ড জোরে ব্রেক মারার কর্কশ আওয়াজ, এবং ধপ করে বন্ধ হয়ে যায় সম্পূর্ণ ট্রেনের আলো। খিদিরপুর ও প্রিন্সেপ ঘাটের মাঝে দাঁড়িয়ে পড়ে 9:55 অন্তিম ট্রেনটি। সম্পূর্ণ ট্রেন অন্ধকার। কেমন যেন গায়ে কাঁটা দিয়ে উঠল আমার। অন্ধকারে আলো আধারিত দেখলাম আমার সামনে যে এতক্ষণ বসেছিল সে যেন খানিক বদলে গেছে। কে কে তুমি? নমস্কার বাঙালি। আমারও আপনার কিছু সত্য ও ভৌতিক ঘটনা দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন প্রেত জনি। আজ আপনাদের জন্য আমার লেখা একটি ছোট গল্প 9:55 শেষ ট্রেন। ঘটনা পাঠে ও প্রিয়াংশু চরিত্রে আমি রাজ, অর্ঘের চরিত্রে রুদ্র। শুরু হচ্ছে 9:55 শেষ ট্রেন। মাসের 10 তারিখটা কিছু কিছু মানুষের জীবনে ঠিক এতটাই সুখ এনে দিতে পারে যা হয়তো সারা মাসের গাধার খাটনিকেও হার মানায়। সারা মাস কাজ করার পর এই 10 তারিখে যখন ব্যাংকের ব্যালেন্সটা কিছু অংশ বেড়ে যায়, তখন আর যাই হোক নিজেকে দামি গাড়িতে করে ঘুরে বেড়ানোর ওই লোকগুলোর থেকে কিছু কম মনে হয় না। এই খুশিটা ক্ষণিকের জন্য হলেও মন যেন এতেই খুশি। পার্ক সার্কাসের একটি বেসরকারি কল সেন্টারে জব অ্যাপ্লাই করেছিলাম। আজ প্রায় 1 মাস হলো সেইখানে কাজ করি। 1 মাসে যতই কষ্ট হোক, যতই 10টা 10-এর লোকালে চেপে লোকের ঘাড়ের ওপর পড়ে গিয়ে ঘামে স্নান করে অফিসে গিয়ে পৌঁছই না কেন, এই 10 তারিখটা এলে কেমন যেন নিজেকে সম্পূর্ণ দুনিয়ার থেকে সুখী মনে হয়। নতুন অফিসে বেশ কয়েকজন ভালো বন্ধু হয়েছে। স্যালারি পেয়ে একটু স্প্ল্যানেডের দিকে গিয়েছিলাম। বাড়ির জন্য আর নিজের জন্য কিছু কেনাকাটি করতে করতে বেশ দেরি হয়ে গিয়েছে। হাত ঘড়িতে দেখলাম রাত 9:30। স্প্ল্যানেডের মেট্রো স্টেশনের সামনে দাঁড়িয়ে 7-5 ভেবে এই দাঁড়ালো, যদি আমি মেট্রো করে যাই তবে মেট্রোয় নেবে আবার সেখান থেকে অটোর লাইন। অগত্যা অন্যদিকে ফোনে দেখলাম যদি প্রিন্সেপ ঘাটে চক্র রেলটা ধরা যায় তবে নিঃসন্দেহে একটু হলেও তাড়াতাড়ি বাড়িতে ফেরা যাবে। ফোনে সার্চ করে দেখলাম প্ল্যাটফর্ম থেকে লাস্ট ট্রেন তখনও ছাড়েনি, প্রায় আধা ঘন্টা লেট চলছে। চট করে স্প্ল্যানেডের মোড় থেকে একখানা বাস ধরে নামলাম বাবুঘাটে। বাবুঘাট থেকে প্রায় ছুট দিলাম স্টেশনের দিকে। টিকিট কাউন্টারের সামনে গিয়ে জিজ্ঞাসা করে বুঝলাম আর মাত্র 10 মিনিট পরেই ট্রেন। স্টেশনে ঢুকে ফাঁকা সিট দেখে বসলাম। চোখ গেল নির্জনতার গভীর চাদরে মোড়া স্টেশনের দিকে। আমি ছাড়া হাতে গোনা হয়তো 2-1 লোক, বাদবাকি সম্পূর্ণ স্টেশন যেন ঘুমিয়ে আছে। কেন জানি না আজ এই নির্জনতা একটু বেশি ভালো লাগছে। সামনের প্রিন্সেপ ঘাটের গাছের আড়াল থেকে উঁকি মারছে বড় বড় স্ট্রিট ল্যাম্পের আলোয় চকচক করা গঙ্গার জল। মাঝে মাঝে কোমল স্নিগ্ধ হাওয়া এসে পড়ছে শরীরের ওপর। কেমন যেন হারিয়ে গেলাম এই পরিবেশটার মধ্যে। মাথায় যেন
আর কোনো রকম কোনো চিন্তাই কাজ করছিল না। তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, মাঝেরহাটে নেমে সেখান থেকে আবার বাস পাবো কিনা, অথবা কাল আবারও কাজে আসতে হবে, এই সমস্ত চিন্তা কোথাও যেন উবে গেল। তখন শুধু আমার সাথে একটা নির্জন স্টেশন, চুপিসারে বয়ে চলা গঙ্গা এবং মনকে শান্ত করে দেওয়ার মতন কোমল স্নিগ্ধ হাওয়া। ঠিক সেই মুহূর্তে নির্জনতা ঘুঁচিয়ে প্ল্যাটফর্মে অ্যানাউন্সমেন্ট হলো, प्रिंसेप घाट से माधेरहाट जाने वाले की ट्रेन 2 नंबर प्लेटफॉर्म पे आने वाली है। একটা দীর্ঘশ্বাস ফেলে প্রস্তুত হলাম। গোটা 5 মিনিট পরেই দূর থেকে ট্রেনের হলুদ আলোটি চোখে পড়ল। হলুদ আলোটি চোখে পড়া মাত্রই আমার ডান পাশ থেকে একটা মাঝবয়সী ছেলের গলার আওয়াজ এলো, কি দাদা, মাঝেরহাট? মাথা ঘুরিয়ে দেখলাম একজন বয়স 25-এর যুবক, পরনে সাদা রঙের ওপর নীল রঙের স্ট্রাইপ দেওয়া ফুলহাতা শার্ট এবং জিন্সের প্যান্ট, পিঠে ব্যাগ এবং গাল ভর্তি হাসি। আমি হেসে উত্তর দিলাম, হ্যাঁ মাঝেরহাট। অপূর্ব, এই প্রথমবার এই সময় কোনো সঙ্গী পেলাম। কথাটা শুনে খুব একটা খুশি হলাম না। ভেবেছিলাম সম্পূর্ণ ট্রেন জার্নিটা একটু একাকিত্বে কাটাবো, গঙ্গার ধার, ট্রেনের জানলার পাশ থেকে বেশ অনুভব করব। তবে যাই হোক, কপাল হয়তো এটা চাইনি। এই 30 মিনিটের ট্রেন জার্নিতে কপালে একাকিত্ব হয়তো লেখাই ছিল না। ট্রেনের প্রচণ্ড জোরে ব্রেক কষার শব্দে জায়গাটি একদম কেঁপে উঠল। চট করে একটা ফাঁকা কামরা দেখে উঠে পড়লাম। সত্যি বলতে সম্পূর্ণ ট্রেনটিই ফাঁকা ধুধু করছিল। গঙ্গার দিক করে একটা জানলার ধার নিয়ে বসে পড়লাম। ওই ছেলেটি দেখলাম ঠিক আমার পেছন পেছন এসে আমার সামনেই এসে বসলো। আমি বসে বাইরের স্টেশনের দিকে তাকিয়েছিলাম। ঠিক সেই সময় ছেলেটি বলল, দেখেছো, একদম ভুলে গেছি, আমি অর্ক। নমস্কার, আমি প্রিয়াংশু। ট্রেন চলতে শুরু করলো। ছেলেটি দেখলাম একগাল হেসে বলল, তা অফিস থেকে ফেরা হচ্ছিল নাকি? আমি মাথা নাড়িয়ে উত্তর দিলাম, হ্যাঁ ওই আর কি। আপনি অফিস থেকে ফিরছেন নাকি? ছেলেটি তার মাথা ট্রেনের জানলার দিকে ঘুরিয়ে উত্তর দেয়, ফিরবো, তাই ফিরবো। আমার তো সব ফেরার পথ বন্ধ হয়ে গেছে। পাগল নাকি রে বাবা? তবুও কিছুটা ভদ্রতার খাতিরে জিজ্ঞাসা করলাম, ফেরার পথ বন্ধ মানে? কথাটা শোনা মাত্রই ওই ছেলেটার মুখের দিকে দেখলাম একটু অন্য রকমেরই বিদ্যুৎ খেলে গেল। প্রচন্ড উত্তেজিত হয়ে বলে, শুনবে শুনবে তুমি? কথাটা শুনে একটু হলেও খারাপ লাগলো। ভাবলাম হয়তো ছেলেটা আমারই মতন, তেমন কোনো বন্ধু বান্ধব নেই, আর কথা বলার মতনও কোনো লোক নেই, তাই হয়তো আমি শুনতে চেয়েছি বলে এতটা খুশি হয়েছে। গত 5 বছর ধরে চেষ্টা করছি কথাগুলো কাউকে জানানোর, কেউ শুনতেই চায়নি। তোমায় জানাই যদি জীবনের কষ্টটা একটু কমে। হ্যাঁ বলো, আমি শুনবো। ছেলেটি দেখলাম সিটের উপর বাবু হয়ে বসে তার গল্প বলা শুরু করলো। ছোট থেকেই না আমার তেমন কোনো বন্ধু বান্ধব ছিল না। 2-1 জন ছিল, তবে তারাও সুবিধাবাদী। বড় হওয়ার সঙ্গে সঙ্গে বুঝলাম ভগবান বোধহয় আমার কপালে একাকিত্বই লিখে রেখেছে। বলে অনেক সময় কোনো কারণ ছাড়াই ছেলেদের কাছে মার খেয়েছি। ভেবেছিলাম বড় হব, চাকরি বাকরি করবো, তখন বন্ধু বান্ধব হবে। তবে না, যে কোম্পানিতে কাজ করতে শুরু করলাম সেখানে গিয়ে বন্ধু নয়, আমার সঙ্গী হলো অফিস পলিটিক্স। দিনের পর দিন গাধার মতো খাটিয়ে অল্প পয়সা মাইনে দিত। একদিন না আমার কাছে খুব ভালো একটা সুযোগ আসে। ভেবেছিলাম ওই প্রজেক্টটা নিজের মতো করার পর হয়তো বসের চোখে আসবে, সম্পূর্ণ অফিসে হয়তো আমার নাম হবে, সবাই আমাকে ভালোবাসবে। মন লাগিয়ে করলাম প্রজেক্টটা। তবে নাম হলো আমাদের অফিসের আমার উচ্চপদস্থ অন্য একজন স্যারের। সবাই জানতো যে প্রজেক্টটা দিনরাত খেটে আমি বানিয়েছি। কেউ কোনো কথা অবধি বললো না। উল্টে দেখলাম ধীরে ধীরে সবাই আমাকে কোলঠাসা করতে শুরু করলো। কাজটা ছেড়ে দাওনি কেন? কি ভাবছো চেষ্টা করিনি? ওখানে কাজ করার সময় অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছি, তবে সবার ওই একই কথা, ভ্যাকেন্সি ফাঁকা হলে ফোন করো। এদিকে মায়েরও শরীর খারাপ, বাবারও বয়স হচ্ছে। একটা প্রেমও জুটেছিল কপালে, ভেবেছিলাম হয়তো এবার থেকে আমাকে আর একা থাকতে হবে না। আমার কথাগুলো হয়তো এবার কাউকে শোনাতে পারবো।
কেউ অন্তত শুনবে। তবে কি বলতো, 10,000 টাকার চাকরিতে এই যুগে কোনো মেয়ে থাকে না। আমারটাও টিকলো না। আচ্ছা তুমি বলো, ছোটবেলা থেকে ভালো পড়াশোনা করে ভালো নম্বর পেয়ে পাশ করার পর চাকরি না পাওয়াটা কি আমার ব্যর্থতা? সবটাই কি আমার দোষ? কথাটা বলে চুপ করে রইল ছেলেটা। ট্রেন সেই মুহূর্তে প্রিন্সেপ ঘাট ছাড়িয়ে যেতে শুরু করেছে খিদিরপুর স্টেশনের দিকে। কথাগুলো শোনার পর ঠিক যতটা খারাপ লাগছিল, তার থেকেও বেশি আমার ঘেন্না লাগছিল এই সমাজটাকে নিয়ে। যারা সামান্য ভালো থাকতে চায়, যারা একটু ভালোবাসা চায়, সমাজ বারবার তাদেরকেই চিহ্নিত করে কষ্ট দেয়। এরই মধ্যে আমার জীবনের সব থেকে প্রিয় বন্ধু, একমাত্র বন্ধু আমার মা চলে যায় আমাকে ছেড়ে। কি করে বাঁচতাম বলুন তো? মনে মনে ভাবলাম, এত কিছুর মধ্যে সত্যিই কি কারোর বাঁচা সম্ভব? এত চাপের মধ্যে কেউ কি বেঁচে থাকতে পারে? সেই মুহূর্তে ছেলেটি এমন একটি উত্তর দিল, যেন ছেলেটি আমার মনের কথা কোনোভাবে পড়ে ফেলেছিল। ছেলেটি বলল, আপনাকে কে বললো আমি বেঁচে আছি? কথাটি সঙ্গে এলো ট্রেনের প্রচন্ড জোরে ব্রেক মারার কর্কশ আওয়াজ, এবং ধপ করে বন্ধ হয়ে যায় সম্পূর্ণ ট্রেনের আলো। খিদিরপুর ও প্রিন্সেপ ঘাটের মাঝে দাঁড়িয়ে পড়ে 9:55 অন্তিম ট্রেনটি। সম্পূর্ণ ট্রেন অন্ধকার। কেমন যেন গায়ে কাঁটা দিয়ে উঠলো আমার। অন্ধকারে আলো আধারিতে দেখলাম আমার সামনে যে এতক্ষণ বসেছিল সে যেন খানিক বদলে গেছে। তার জামায় রক্তের দাগ, অন্ধকারে তার মুখ দেখা যাচ্ছে না, তবে গলার নিচে একটা লাল রক্তের দাগ। সেখান থেকে গল গল করে গড়িয়ে পড়ছে রক্ত। ওই আমার যেন হৃৎস্পন্দন যেন লাফাতে শুরু করলো। ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম, কে কে তুমি? ছেলেটার গলার স্বর বদলে কেমন যেন একটা গভীর জোরালো কণ্ঠস্বরে পরিণত হয়েছে। ছেলেটি তার জোরালো কণ্ঠে উত্তর দেয়, আমি আমি তোমার বন্ধু, যাকে এই সমাজ বাঁচতে দেয়নি। পারিনি থাকতে। একদিন অফিস থেকে ফেরার পথে এই রেলিং মাথা দিয়েছিলাম, জানো তো? তারপর থেকে অনেক কাউকে আমার গল্পটা বলার চেষ্টা করেছি, কেউ শোনে। চিন্তা নেই, আমি তোমার কোনো ক্ষতি করবো না। হয়তো মৃত্যুর আগে না হলেও মৃত্যুর পরে এই প্রথম কোনো বন্ধুকে পেয়েছি। ভালো থেকো। ছেলেটার কথা বলার পরই দূর থেকে এলো ট্রেন ইঞ্জিনের হর্নের শব্দ। তার সঙ্গে ছেলেটার গলার আওয়াজও ধীরে ধীরে মিলে যেতে শুরু করলো গভীর অন্তরালে। ফিরে এলো আলো, আলো ফিরে এলো। তবে সামনে এতক্ষণ ধরে বসে যে আমার সঙ্গে কথা বলছিল তাকে আর খুঁজে পেলাম না। সে যেন সামনে থেকে হাওয়ার মতন কোথাও উবে গিয়েছে। কেমন যেন মাথার মধ্যে সবকিছু গুলিয়ে যেতে শুরু করলো। গত 20 মিনিটের মধ্যে আমার সঙ্গে যে কি কি ঘটলো তা হয়তো সবকিছু সাজিয়ে নিতে পারছিলাম না। এও কি আদৌ সম্ভব? উত্তর আজও পাইনি। তবে কথাগুলো যেন আমার মগজে বারবার ঘুরতে শুরু করলো। সমাজের এই উগ্রতম রূপ না জানি এমন কত অর্ঘ্যকে নিঃশব্দে কবর দিয়েছে, তা ভাবলে সত্যি ঘৃণা করে। সেই রাতে ফাঁকা ট্রেনের বগিতে পড়ে রইলাম আমি, আর অর্ঘ্যের বলে যাওয়া শেষ কথা।
আমি বাঁচতে চেয়েছিলাম, শুধু বাঁচতে চেয়েছিলাম, বাঁচতে চেয়েছিলাম। আশা করছি আজকের গল্প তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক, একটি সাবস্ক্রাইব এবং শেয়ার করে যেতে ভুলো না। কমেন্ট করে জানিও এবং এরকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না প্রেতজনীকে। আজকের গল্প এতটাই। আমি ফিরছি পরের শনিবার নতুন কোনো ঘটনা নিয়ে। আজকের জন্য সকলকে শুভরাত্রি।